বাবাজির অনেক ইউনিক ফিচার ছিল, অলৌকিকত্ব ছিল, যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। কিন্তু বাবাজির অলৌকিকত্ব এরকমই যে তিনি কোনোদিনও একদিনের জন্য ভারতের বাইরে যাননি। কিন্তু তার অসংখ্য বিদেশি ভক্ত ছিল। দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে ভক্তদেরকে বাবা এমনভাবে ডেকে আনতেন, তারা কিন্তু হৈরাখানে যেয়ে পৌঁছাতেন না। এই যে ব্যাপারটা, এটা নিঃসন্দেহে একটি অলৌকিক ক্ষমতা তার। বাবাজি মহারাজের একই সময়, একই দিনে ৩-৪ জন একসঙ্গে তার সাথে কথা বলতে পারত। বাবাজি যখন হাঁটতেন, তখন তার পা মাটিতে পড়তো না। এখানে একটা অলৌকিকত্ব এমন ব্যাপার যে একসঙ্গে হয়তো ১০-১২ জন সেখানে টয়লেট করছে ওই গৌতম গঙ্গার পাড়ে, কিন্তু বাবাজির পায়ের নিচে ২৪টা এরকম মঙ্গল চিহ্ন ছিল। এটা একদমই একটা অলৌকিক ব্যাপার, এবং তিনি যে ভগবান স্বয়ং ছিলেন, এর থেকে বড় প্রমাণ আর হয় না। নমস্কার প্রিয় দর্শক, সাধক অলৌকিক রহস্য চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আমাদের এই চ্যানেলে দীর্ঘদিনের আধ্যাত্মিক জার্নিতে বাবাজি মহারাজ বা হৈরাখান বাবা সম্পর্কে বেশ কিছু অলৌকিক তথ্য পেয়েছেন। বিশেষ করে ভারতীয় অধ্যাত্ম জীবনে তার যে বিশাল এবং গভীর অবদান, সে সম্পর্কে বেশ কিছু ভিডিও আমরা এর মধ্যে কিন্তু প্রকাশ করেছি। তবে এবার কিন্তু আপনাদের সামনে এমন কিছু নতুন তথ্য, যেটা তার সাধন জীবনের বা সাধক জীবনের বা তার স্বয়ং ভগবান সত্তার এক অলৌকিক প্রমাণ হিসাবে আমরা তুলে ধরতে পারি। সে সম্পর্কে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের বহুদিনের সঙ্গী মাননীয় শ্রী প্রবীর চক্রবর্তী মহাশয়। প্রবীর বাবু আজকে আপনাদের সামনে হৈরাখান বাবা সম্পর্কে বেশ কিছু নতুন, এমন কিছু অলৌকিক তথ্য তুলে ধরবেন, যা জানলে আপনারা সত্যি সত্যি রোমাঞ্চিত হয়ে উঠবেন এবং প্রতি মুহূর্তে আপনাদের মনে হবে তাঁর কথা। আজকে আমরা শুরু করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রবীর বাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত নমস্কার, জানাচ্ছি। ধন্যবাদ। ভোলে বাবা কি জয়। আমার অসংখ্য অনুরাগীদের এবং সাধক অলৌকিক রহস্যের যারা দর্শক আছেন, তাদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই। বাবাজির অনেক ইউনিক ফিচার ছিল, অলৌকিকত্ব ছিল, যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। আপনারা সবাই জানেন যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ, ইসকনের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যোগদা মঠের যোগানন্দ পরমহংসজি, এরকম সবাই ভারতের বাইরে গিয়ে পৃথিবীর নানা দেশ ঘুরে তাদের বাণী বা তাদের ভাবধারা প্রচার করেছিলেন। কিন্তু বাবাজির অলৌকিকত্ব এরকমই যে তিনি কোনোদিনও একদিনের জন্য ভারতের বাইরে যাননি। কিন্তু তার অসংখ্য বিদেশি ভক্ত ছিল। তিনি তাদের প্রায় সবাইকে, তিনি যখন আবির্ভূত হন 1970 সালে, তখন হৈরাখান আপনারা চিন্তাও করতে পারবেন না, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার একটি ছোট্ট গ্রাম। সেখানে যাওয়া যে কি দুরূহ ব্যাপার, সে তখনকার কথা না জানলে বুঝতে পারবেন না। প্রায় ৬-৭ কিলোমিটার হাঁটতে হতো, এবং তার মধ্যে গৌতমী গঙ্গার খরস্রোত নদী যেটা, সেইটাকে ৩-৪ বার করে ক্রস করতে হতো। তো সাংঘাতিক সে জার্নি ছিল। তো দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে ভক্তদেরকে বাবা এমনভাবে ডেকে আনতেন, তারা কিন্তু হৈরাখানে যেয়ে পৌঁছাতেন না। এই যে ব্যাপারটা, এটা নিঃসন্দেহে একটি অলৌকিক ক্ষমতা তার। এবং আরও আশ্চর্যের ব্যাপার, আমরা সাধারণত দেখি এত এত মঠ মন্দির আছে, সেখানকার যারা মূল মহারাজ বলবো, তাকে দর্শন করতে গেলে তার আমচা চামচা বেলচা অনেককে ধরে কয়ে তারপরে তার কাছে যেতে হয়। অনেক জায়গাতে আবার টিকিটও কাটতে হয়, কুপনও কেটে রাখতে হয়, সেই হিসাবে তার দর্শন পাওয়া যায়। কিন্তু বাবাজি মহারাজ, হৈরাখান বাবাজি মহারাজের এমনই অলৌকিকত্ব ছিল যে তার দর্শনে কে আসছে সেটা তিনি জানতে পেরে নিজেই তাকে রিসিভ করতে যেতেন, বা তার লোকজনদেরকে বলতেন, যা ওরা আসছে, ওদেরকে নিয়ে আয়, ওদেরকে হেল্প কর।
এইরকমই ছিল তার অলৌকিকত্ব। বাবাজি মহারাজের একই সময়, একই দিনে, একই সময় ৩-৪ জন একসঙ্গে তার সাথে কথা বলতে পারত। ধরুন অমুক জায়গাতে একজন আছেন, এ জায়গাতে একজন আছে, বি জায়গাতে একজন আছে, সি জায়গাতে একজন আছে। ৩ জনের সাথে তিনি একই দিনে একই সময় আলাপ আলোচনা করতেন। এরপরে ওই ৩ জনের মধ্যে ঝগড়া লেগে যেত। সে বলে, না না ওই সময় বাবাজি আমার সঙ্গে ছিল। তারপর আরেকজন বলছে, না না আমার সঙ্গে ছিল। আরেকজন, না না আমার সঙ্গে ছিল। নিজের মধ্যে ঝগড়া করতে করতে এবার তারা বাবাজির কাছে গেল। বাবাজিকে জীবন, হ্যাঁ বাবাজি ওই দিন ওই সময় তুমি আমাদের সঙ্গে ছিলে না? বাবাজি সবার কথা শুনে বলেন, হ্যাঁ তাতে হয়েছে ঠিকই, যা ভাগ এখান থেকে। এই কথা বলে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতেন। সরিয়ে দেওয়ার পরে সেই যে ৩টা ABC ৩টে যে ছেলে বা লোক, হোয়াট এভার মেবি, তারা এক একজন বাবাজির এক এক রকম রূপ দর্শন করত। কেউ বলল, বাবাজিকে কি সুন্দর হলুদ রঙের পাঞ্জাবিটা কি দারুণ লাগছিল। বলে, আরে ধুর, বাবাজি গালে দাঁড়িয়ে ছিল, নীল পাঞ্জাবি পরেছিল। বলে, বাবাজি গালে দাঁড়িয়ে ছিল না। এই হচ্ছে বাবাজি। একই দিনে একই সময় ৩-৪ জন লোক তাকে দেখছে, কিন্তু এক একজন এক এক রকম রূপে তাকে দেখছে। বাবাজি যখন হাঁটতেন তখন তার পা মাটিতে পড়তো না। এইটার প্রমাণ পাওয়া যায় সন্তোষ কুমার ভট্টাচার্য, ধানবাদের এক ভক্ত, একবার নবরাত্রিতে হৈরাখানে গিয়েছিল। তো সেবার নবরাত্রিতে প্রচুর লোকও হয়েছিল আর প্রচুর বৃষ্টিও হয়েছিল। সেই জন্য বাবাজির মানে আসল যেটা আশ্রম, সেইখানে সব লোক ধরেনি। না ধরার জন্য বাবাজি ওই ১০৮ সিঁড়ি পেরিয়ে নিতে গৌতমী গঙ্গার পাড়ে তাঁবু খাটিয়ে অনেকের থাকার বন্দোবস্ত করা হয়েছিল। তো নিজেই যাদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল তাদের মধ্যে আমাদের এই সন্তোষ ভট্টাচার্য এবং শান্তি দেবী তার স্ত্রী, তাদেরও থাকার বন্দোবস্ত করা হয়েছিল। তো শান্তি দেবী তিনি বাবাজির পায়ের ছাপ নেবার জন্য একটা কাপড় বিছিয়ে রাখেন। বাবাজি আসছেন, তাদের কাছে খবর ছিল, ওই তাঁবুতে যে ঢুকে ভিতরে আসা পর্যন্ত একটা কাপড় ওখানে পেতে রেখেছিল, যাতে বাবাজি এলে তার পায়ের ছাপ পাওয়া যায়, পায়ের ছাপটা তারা রেখে দেবে। কিন্তু বাবাজি এলেন, কে কেমন আছে না আছে, কারো কোনো সুবিধা অসুবিধা কিছু হচ্ছে না হচ্ছে, খোঁজখবর নিয়ে তিনি যখন বেরিয়ে গেলেন, দেখলেন পায়ে কোনো পায়ের ছাপ নেই, কোনো ছাপ পাওয়া যায়নি। কিন্তু সেদিনকে মানে প্রচণ্ড রকম বৃষ্টি হওয়ার জন্য বাইরে কিন্তু কাদায় ভর্তি ছিল এবং বাবাজি জুতো না পরেই এসেছিলেন। এইগুলো হচ্ছে বাবাজির অলৌকিকত্ব। বাবাজি যখন ছিলেন তখন হৈরাখান্ডের মূল মন্দির যেটা উপরে, সেখানে কোনো টয়লেট ছিল না। বাবাজি টয়লেট করতে দেন, মানে যা টয়লেট করার নিচে যাবে, গৌতমী গঙ্গার পাড়ে গিয়ে সব টয়লেট করে আর, এবং দিনের শুরুতেই ভোর রাত্রেই সব টয়লেটে যার কাজ নিচে যে। এখানে একটা অলৌকিকত্ব এমন ব্যাপার যে একসঙ্গে হয়তো ১০-১২ জন সেখানে টয়লেট করছে ওই গৌতমী গঙ্গার পাড়ে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এরকম সব অলৌকিকত্ব বাবাজির ছিল। আপনারা জানেন হয়তো যে যারা দেব পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম, চৈতন্য মহাপ্রভু, এদের সবারই পায়ে মঙ্গল চিহ্ন থাকে। কারো ৭টা ৮টা ১০টা, যেরকম ত্রিশূল থাকে, শাঁখ থাকে, চক্র থাকে, এরকম মাঙ্গলিক চিহ্ন থাকে। এবং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম, চৈতন্য মহাপ্রভু সবারই পায়ের তলায় এরকম ৭টা ৮টা করে মাঙ্গলিক চিহ্ন দেখা গেছে। বাবাজির পায়ের নিচে ২৪টা এরকম মঙ্গল চিহ্ন ছিল। এটা একদমই একটা অলৌকিক ব্যাপার, এবং তিনি যে ভগবান স্বয়ং ছিলেন, এর থেকে বড় প্রমাণ আর হয় না। বাবাজিকে কেউ কোনোদিন দাড়ি কাটতে দেখেনি আর টয়লেটে যেতে দেখেনি। দাড়ি বড় হলেই কেউ হয়তো বললো যে, বাবাজি হ্যাঁ দাড়িটা বড্ড বেশি বড় হয়ে গেছে। ও দাড়ি বড় হয়ে গেছে বলে মুখে এরকম করে হাত বুলিয়ে দিলেন, দেখলেন দাড়ি নেই, দাড়ি ফিনিশ। বাবাজিকে কেউ কোনোদিনও টয়লেটে যেতে দেখেননি। বাবাজি অনেক অনেক দূরের ঘটনা দেখতে পেতেন। বিশেষ করে যখন কোনো রকম ভূমিকম্প, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, মানে ভয়াবহ কিছু হচ্ছে,
তখন বাবাজির হৈরাখানে যারা ভক্ত ছিল তারা দেখতে পেত বাবাজির সারা শরীর কাঁপছে, থরথর করে কাঁপছে। এবং ভক্তরা জেনে গিয়েছিল বাবাজির থরথর করে শরীর কাঁপা মানেই কোথাও না কোথাও একটা কিছু ঘটনা হচ্ছে, এবং সেটা ভারতে না, সারা পৃথিবীর যে কোনো জায়গাতে এরকম বাবাজির যখনই দেখা যেত এরকম কাঁপছে শরীর, উনি সেটা আঁচ করতে পারতেন। এবং পরে তখন রেডিও ছিল, এখনকার মতন স্মার্টফোন এরকম ছিল না, তখন রেডিও ছিল। রেডিওতে এসে সংবাদ প্রচার করা হতো যে হ্যাঁ অমুক জায়গাতে এইরকম ঘটনা ঘটে গেছে। বাবাজির সবচেয়ে বড় অলৌকিকত্ব হচ্ছে যজ্ঞ করা, ভেরি ইন্টারেস্টিং। বাবাজি যজ্ঞ করতেন, যজ্ঞতে আমরাও দেখেছি, আমিও যখন 2018 সালে 19 সালে হৈরাখান গিয়ে ওই উৎসবের সময়, নবরাত্রির উৎসবের সময় যে হবনগুলো হতো, যজ্ঞ হবন ওরা বলে হবন, হবনগুলো যেগুলো হতো সেখানে আমরা প্রায় ধরুন 500-600 লোক যেতাম। ওখানে সবাই নারকেল, আপেল, কলা, যত রকম ইচ্ছা ফল ওখানে ওই আহুতি দেওয়া হয়। তো বাবাজি যখন ছিলেন তখন এরকম সব আহুতি দেওয়া হতো, প্রচুর প্রচুর ফল, সবজি, কলা, নারকেল এই সমস্ত আহুতি দেওয়া হতো। তো ভক্তরা বলেছিল বাবাকে, বাবা এই সমস্ত কি হচ্ছে, এই এত খাবারগুলো তুমি নষ্ট করছে। শোন, কোনো খাবার নষ্ট হচ্ছে না, এই যা করে যাচ্ছি, এতে অন্তত ভারতে কোনোদিনও খাবার অভাব হবে না। একটু বিজ্ঞান দিয়ে জিনিসটা বিচার করে দেখুন। বাবা যে ছিলেন 70 সাল থেকে 84 সাল পর্যন্ত, 14-15 বছর, তার মধ্যেই এই ভবনের এই ঘটনাগুলো ঘটতো। তখন ভারতের জনসংখ্যা ছিল কত? 33 কোটি 35 কোটি, খুব জোর। তখন কৃষিযোগ্য জমি যা ছিল, আজকের দিনে এই সমস্ত বড় বড় হাইওয়ে, 6 লেন 8 লেন বড় বড় হাইওয়েগুলো করে কৃষিযোগ্য জমি কতটা কমে গেছে চিন্তা করতে পারেন? কৃষিযোগ্য জমি কমে গেছে, লোক সংখ্যা 33 কোটি 35 কোটি থেকে 133-35 কোটি হয়ে গেছে। এত 100 কোটি লোকের খাবারটা আসছে কোত্থেকে? চিন্তা করতে পারেন এগুলো? বাবাজির আশীর্বাদ ছাড়া, এই যে আমরা হোমযজ্ঞ করি, আমাদের হোমযজ্ঞতে কাজ হয়তো হবে না, কারণ আমরা তো ওরকম শুদ্ধ পুরুষ নই, ওরকম আত্মা নেই। তো বাবাজির এই যে হবন করা, এটা যে ভারতের জন্য কত উপকারের, কত কিছু কাজ এতে হয়েছে, এখনকার মানুষ এগুলো জানে না, এগুলো চিন্তা করে না, ভাবেও না যে কোথা থেকে এত খাবার আছে। যেখানে 33 কোটি লোক ছিল তখন যা কৃষিযোগ্য জমি ছিল, তার থেকে কিন্তু জমি কমে গেছে, বহুল পরিমাণে কমে গেছে, সারা ভারত জুড়ে কমে গেছে। শহর বেড়েছে। শহর বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, সমস্ত কিছু বেড়েছে, কিন্তু আপনার খাদ্যের কোনো অভাব হয়। উল্টে ভারত অল্প কিছু পরিমাণে হলো খাদ্য কিন্তু রপ্তানি করে, অন্য দেশে যায়। পৃথিবীর কোথাও কোনো কিছু গন্ডগোল হলো, কোথাও আর্থকোয়েক হলো, কি কিছু হলো, সেখানে গিয়ে কিন্তু ভারত খাবার পাঠায়। তো সেই জায়গাতে ভারত চলে এসেছে। এটা যে বাবাজির কত বড় একটা অবদান মানুষ কিন্তু জানে না। যে মানুষকে জানানোটাই আমার কর্তব্য বলে আমি অন্তত মনে করি। সেই জন্যই আমার এই বক্তব্য। যজ্ঞের ব্যাপারে আরেকটা কথা বলি, বাবাজি যখন যজ্ঞ করতেন, জল দিয়েও যজ্ঞ করতেন। যজ্ঞ করতে করতে হয়তো ঘি দিয়ে আরম্ভ করলেন, তারপরে দেখলেন ঘি আর নেই, ঘি শেষ। আর ঘি কোথায় আনবে? বুঝতেই পারছেন, হৈরাখান একটা গ্রামের মতন, সেখানে তো অঢেল জিনিস পাওয়া যায় না। মিনিমাম রিকোয়ারমেন্ট যেটুকু দরকার সেইটুকু আনা। বাবাজি বললেন পানি দেও, সে জল দিয়ে বাবাজি যজ্ঞ করতেন। আরেকটা ঘটনা বলি, জল দিয়ে কথাই যখন এলো, জলের কথাই যখন এলো, শাম্মী কাপুর ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত নায়ক, তিনি বাবাজির শিষ্য ছিলেন। বাবাজি তাকে মহাত্মা বলে ডাকতেন, এবং উনি সবাইকে বলতেন যে ওর উপরের বাইরেটা যা দেখছো ও কিন্তু সেটা নয়, ও কিন্তু হাইলি স্পিরিচুয়াল পারসন। এবং এই অবকাশে বাবাজির সঙ্গে এই শাম্মী কাপুরের যে মানে প্রথম দর্শন যেটা, সেই সম্পর্কে দু চার কথা একটু বলে নিই। শাম্মী কাপুরের স্ত্রী ছিলেন নীলা দেবী। নীলা দেবীর পারিবারিক গুরু ছিলেন বাবাজি, এবং নীলাজির সঙ্গে বাবাজির দারুণ হৃদ্যতা ছিল। তো বোম্বেতে বাবাজি যখন যেতেন, নীলাজিও তার সাথে দেখা করতে যেতেন। তো বাবাজি ওনাকে
অনেকবার করে রিকোয়েস্ট করেছে যে তুমি একবার তোমার হাজব্যান্ডকে নিয়ে এসো। তো এরকম একদিন বাবাজি এসছেন, নীলাজি শাম্মী কাপুরকে বললেন যে আজকে তোমাকে বেরোতে হবে না, তুমি আজকে বাবাজি দর্শন করতে যাবে, চলো। শাম্মী কাপুর বলতে, আরে আজকে আমার নাসির হোসেনের কাজ আছে, ওর মানে যে ছবির কাজ, আমার অ্যাটেন্ডেন্সের টাইম 11টা, আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। কে বলছে তোমার বাবাজি বাবাজি? ছাড়ো, ও সময় তো ছাড়ো, আমি আর যাবোই, বেরোবই। ও যখন একদম রেডি হয়ে বেরোতে যাবে, তখন সেই সময়কার ফোন, যেটা ক্রিং ক্রিং ক্রিং, ডায়াল ফোন। ডায়াল ফোন, সেই ডায়াল ফোন বাজলো, আজকের শুটিং বন্ধ। নাসির হোসেন খবর দিল আজকের শুটিং বন্ধ। মীরা দেবী তখন বললেন যে চলো এবারে, আজকে তো তোমার নো শুটিং, চলো। এবার শাম্মী কাপুর তো অনিচ্ছা সত্ত্বেও গেলেন, বাবাজিকে দর্শন করতে গেলেন, কিন্তু সামনে গেলেন না। শাম্মী কাপুর ফটোগ্রাফিটা খুব ভালোবাসতেন, ফটোগ্রাফি করতেন। তো বলছে শাম্মী কাপুর যে অনেক অ্যাঙ্গেল থেকে তার ফটো তুলছি, কারো বাড়ির এই যে ছাদে চলে যাচ্ছে, একবার নিচে চলে যাচ্ছে, এদিক ওদিক, যেখান থেকে ক্যামেরা দিক দেখে আমাকে দেখছে। যে কোনো অ্যাঙ্গেল, মানে যে যে অ্যাঙ্গেলটা অ্যাবসার্ড অ্যাঙ্গেল, যেখান থেকে তার মুখ দেখা যাবে না, সেখানে যদি দিকে আমার দিকে হাঁ করে তাকিয়েছে। যেতে তো ভারী মুশকিল। তো ভাবতে 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 সে সামনে গেল, আচার অনুযায়ী তাকে মানে ওই যে প্রণাম করলো। এইটা হচ্ছে শাম্মী কাপুরের সঙ্গে বাবাজির প্রথম দর্শন। শাম্মী কাপুর সময় হলে মাঝে মাঝে হৈরাখান যেত। একবার শাম্মী কাপুর একটা নতুন গাড়ি কিনেছে, বেশ বড় ভালো গাড়ি, ব্র্যান্ডের নামটা আমার অতটা খেয়াল নেই। ভালো গাড়ি, ওদের তো ভালো জিনিসই হবে। সেইটাতে করে বাবাজি কেদারনাথ যাচ্ছেন, এই যে শাম্মী কাপুরকে নিয়ে এবং আরও তার টিম মেম্বারকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ পেট্রোল শেষ। পেট্রোল শেষ, তার কাছে যা স্টকে ছিল সেটাও শেষ হয়ে গেছে, একদম শুকনো। কি করা যাবে, কি করা যাবে? বাবাজি বললেন কাছাকাছি কোথাও নদী, পুকুর বা জল আছে, সেখান থেকে জল নিয়ে এসো। পেট্রোলের যে থাকে, ক্যান থাকে, সেই পেট্রোলের ক্যান তাকে দিয়ে দেওয়া হলো, যে যা সেখান থেকে জল নিয়ে এসো। তবে একটা কথা মনে রাখবে, কোথা থেকে জলটা নিচ্ছে সেটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু ভুলে গেলে চলবে না। সেই জন্য সেখান থেকে জল নিয়ে এসো। সেই জল দিয়ে পেট্রোলের কাজ হলো, গাড়ি চললো। বাবাজি বলে দিল ফেরার সময় এই স্পটটাকে খেয়াল রেখো, ওইখানে গিয়ে ওই যতটা তুমি জল নিয়েছো ততটা পেট্রোল আবার ওখানে ঢেলে দেবে। এইগুলো ছিল বাবাজির অলৌকিকত্ব। বাবাজির কথা বললে শেষ হবে না, এরকম অসংখ্য উদাহরণ আছে। এবং তিনি যে সাধারণ মানুষ নন, এই সমস্ত অলৌকিকত্বই তার প্রমাণ বহন করে। সত্যি খুব অদ্ভুত লাগে হৈরাখান বাবা বা বাবাজি মহারাজের এই সমস্ত কথা শুনতে। এবং সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পরম সৌভাগ্য যে হৈরাখান বাবার বৃত্তের বাংলাদেশের একজন বিশিষ্ট সেবক মাননীয় শ্রী প্রবীর চক্রবর্তী, আমাদের প্রবীরবাবু, তার মুখে হৈরাখান বাবার এই সমস্ত অলৌকিক স্বর্গীয় কাহিনী আমরা লিপিবদ্ধ করে রাখতে পারছি। অবশ্যই হৈরাখান বাবা চাইছেন বলেই তাই তাঁর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো এই এপিসোড শেষ করছি। হৈরাখান বাবা আমাদের সকলকে আশীর্বাদ করুন, প্রবীরবাবু মানসিক এবং দৈহিকভাবে সুস্থ থাকুন, এই কামনা করি। ভোলে বাবা কি যায়, সবই তার কৃপা, সব তার আশীর্বাদ। ভোলে বাবা কি চায়।